আমি অভিষেক মান্নাদা। এর আগের কয়েকটি ক্লাসে আমি চ্যাপ্টার 8-এর কৃষিকাজ এর সংক্রান্ত কয়েকটি টপিক পরপর পড়িয়েছি। চ্যাপ্টার এপিসোড 9-এ আমি কৃষিকাজ পদ্ধতি মানে এগ্রিকালচারাল প্র্যাকটিস তার প্রথম 4টি ধাপ আলোচনা করেছি। আজকে এপিসোড 10-এ আমি এগ্রিকালচারাল প্র্যাকটিসের শেষ 4টি ধাপ মানে আগাছা দমন, প্রোটেকশন ফ্রম উইডস, ক্ষতিকর কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, প্রোটেকশন ফ্রম পেস্ট, ফসল সংগ্রহ করা, হারভেস্টিং এবং ফসল সঞ্চয় করা, স্টোরেজ, এই 4টি ধাপ আলোচনা করব। প্রথমেই যেটা রয়েছে ধাপ 5 আগাছা দমন মানে প্রোটেকশন ফ্রম উইডস, সেটা আমরা দেখব। প্রথমে আমরা জেনে নিই আগাছা জিনিসটা কি। চাষের জমিতে ফসল উদ্ভিদের সঙ্গে যে সমস্ত অনভিপ্রেত গাছগুলো জন্মায়, যারা জল, পুষ্টি পদার্থ, আলো, স্থান প্রভৃতির চাহিদাগুলো পূরণ করার জন্য ফসল উদ্ভিদের বৃদ্ধি ও ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে আগাছা বা উইড বলে, উইডস। এরকম কিছু আগাছার উদাহরণ আমরা জেনে নিই। মুথা ঘাস, অ্যামারান্থাস, বুনো, ওট, চেনোপোডিয়াম প্রভৃতি। এখন চাষের জমি থেকে আগাছা দূর করার দরকার কেন? আগাছাগুলো যে উদ্ভিদগুলো চাষ করা হচ্ছে তাদের জল, পুষ্টি উপাদান, থাকার জায়গা ও আলোতে ভাগ বসায়। তার ফলে ফসল উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু আগাছা আছে ফসল তোলার সময় বাধা সৃষ্টি করে। আবার আগাছায় বিভিন্ন কীটপতঙ্গ বাসা বাঁধে, তার ফলে ফসল উদ্ভিদের ক্ষতি হয়। এবার আমরা জেনে নিই জমি থেকে আগাছা নির্মূল করার উপায়গুলো কী কী। তার মধ্যে প্রথমত আমরা হাত দিয়ে আগাছা উপড়ে ফেলতে পারি। চাষিরা কী করে এই কাজে? খুরপি, নিড়ানি, লাঙল প্রভৃতি যন্ত্র অনেক সময় ব্যবহার করেন। আরেকটা পদ্ধতি হচ্ছে শস্য উৎপাদন পদ্ধতির পরিবর্তন করা, মানে নিয়ম মেনে বীজ বপন, শস্য ক্ষেত তৈরি, শস্য আবর্তন যেটাকে ক্রপ রোটেশন বলে, ইন্টারক্রপিং প্রভৃতি পদ্ধতির দ্বারাও চাষের ক্ষেতে আগাছা দমন করা যায়। আর যেটা সবথেকে কমন কিন্তু ক্ষতিকর পদ্ধতি সেটা হচ্ছে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে আগাছা দমন। প্লিকোডাম, ড্যালাপ্রোন, 2,4-D, MCPA এই সমস্ত রাসায়নিক প্রয়োগ করলে কিন্তু আগাছাগুলো সহজেই মারা যাবে, কিন্তু তাতে ফসলের অনেক ক্ষতি হতে পারে। এরপর আমরা পরের যে ধাপটি মানে 6 নম্বর ধাপ, সেটি হলো ক্ষতিকর কীটপতঙ্গ থেকে ফসলকে রক্ষা করা মানে প্রোটেকশন ফ্রম পেস্ট। তো প্রথমে আমরা জেনে নিই পেস্ট কাদের বলে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অনেক রকমের পেস্ট আছে যারা ফসলের ক্ষতি করছে। পেস্ট হলো এমন সমস্ত জীব যেগুলি প্রোটোজোয়া হতে পারে, কীটপতঙ্গ হতে পারে, ইঁদুর হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফসলের ক্ষতি করছে। এর ফলে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মানুষের বিভিন্ন রকম রোগও তৈরি করে এই পেস্ট। এরকম কিছু পেস্টের উদাহরণ হচ্ছে পঙ্গপাল বা ঘাসফড়িং। এরা কি করে? শস্য উদ্ভিদের বা আখের পাতা এই সমস্ত খেয়ে নেয়, তার ফলে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। মাজরা পোকা, গন্ধি পোকা, এরা শস্য উদ্ভিদের কাণ্ডে ছিদ্র করে বা পাতা থেকে কোষরস শোষণ করে শস্য উদ্ভিদের ক্ষতি করে। উই পোকা, ইঁদুর এই ধরনের পেস্ট উদ্ভিদের মূল বা শস্য এগুলোকে খেয়ে নেয়, তার ফলে উদ্ভিদ বা ফসলের খুবই ক্ষতি হয়। এখন আমরা দেখি পেস্ট কিভাবে দমন করা যেতে পারে। পেস্ট দমনের জন্য 3টি পদ্ধতি আছে। প্রথমত যান্ত্রিক পদ্ধতি। যান্ত্রিক পদ্ধতিতে ফসলের ক্ষতিকর কীটপতঙ্গগুলিকে ধরো পোকার ডিম ধ্বংস করে বা ফসলের আবর্তন করে বা আলোক ফাঁদের ব্যবহার করে পেস্ট দমন করা। রাসায়নিক পদ্ধতিটা তুলনামূলকভাবে সহজ কিন্তু সব ক্ষেত্রেই ক্ষতিকর। বিভিন্ন রকম রাসায়নিক, যেমন ধরো এন্ড্রিন, তারপর নিকোটিন সালফেট, মিথাইল ব্রোমাইড, ক্যালসিয়াম সায়ানাইড, ডিমেক্রন এই সমস্ত যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সহজেই কীটপতঙ্গ ধ্বংস হয়, কিন্তু
ফসলের একটা স্থায়ীভাবে ক্ষতি হয়ে যেতে পারে, যেটা খাদ্যের মাধ্যমে মানবদেহেও একটা ক্ষতির কারণ হতে পারে। আর একটা পদ্ধতি আছে যেটা অপেক্ষাকৃত কম প্রচলিত কিন্তু খুব কার্যকরী, সেটি হচ্ছে জৈবিক পদ্ধতি। সেটি কি না, প্রাকৃতিক খাদক প্রাণী বা শিকারী প্রাণী দ্বারা বা পরজীবী দ্বারা পেস্টকে নিয়ন্ত্রণ করে দিতে পারে। যেমন ধরো ধান গাছের পেস্ট যেটা মাজরা পোকা, তার প্রাকৃতিক শত্রু হলো কয়েক প্রকার প্রজাতির বলতা, এবং খাদক প্রাণী হলো ব্যাঙ, গিরগিটি প্রভৃতি। এমনকি এই কাজে বিভিন্ন ব্যাকটেরিয়াকেও ব্যবহার করা যেতে পারে। যেমন ধরো ব্যাসিলাস থুরিনজেনেসিস, এই ব্যাকটেরিয়াটি কিন্তু বিভিন্ন রকম পেস্টেরকে আক্রমণ করে তাদেরকে ধ্বংস করতে পারে। তারপর ধরো লেডিবার্ড বিটেল, এগুলো কিন্তু লেবু গাছের যারা পেস্ট তাদের কিন্তু খুব শত্রু। আবার অন্যান্য দেশে একটা উদাহরণ যেমন হচ্ছে মরিশাসে পঙ্গপাল নিধনের জন্য ভারতীয় ময়না পাখি ব্যবহার করা হয়। তোমরা জানো কিছু মাস আগে ভারতের কয়েকটা রাজ্যে, বিশেষ করে পাঞ্জাব বা হরিয়ানা, এই সমস্ত রাজ্যে পঙ্গপালের আক্রমণ হয়েছিল। আচ্ছা, এবারে তোমাদেরকে বলছিলাম যে এই যে কীটপতঙ্গ ধ্বংস করার জন্য যেসব পেস্টিসাইড ব্যবহার করা হয়, এইগুলো কিন্তু খুবই একটা ক্ষতিকর ফসলের জন্য, এবং মানুষের খাদ্যের মাধ্যমে যদি চলে যায় মানবদেহে তাহলে কিন্তু খুবই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য সব দেশেরই উচিত পেস্টিসাইড কনজামশন বা ব্যবহার কীভাবে কমানো যেতে পারে। আমরা একটা তথ্য পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে 2012 সাল নাগাদ পেস্টিসাইড ব্যবহারে এগিয়ে রয়েছে চীন। প্রায় 1806 মিলিয়ন কেজি পেস্টিসাইড সেখানে কনজামশন হয়েছে, যেটা এই এগিয়ে থাকাটা কিন্তু কোনো গর্বের ব্যাপার না। চীনের পরেই রয়েছে ইউএস, সেখানে 386 মিলিয়ন কেজি পেস্টিসাইড ইউজ হয়েছে। 3 নম্বর পজিশনে রয়েছে আর্জেন্টিনা, 265 মিলিয়ন কেজি পেস্টিসাইড কনজামশন হয়েছে। আসার কথা তুলনামূলকভাবে ভারত কিন্তু এই কাজে পিছিয়ে আছে, এটা ভালো, এই পিছিয়ে থাকাটা ভালো। এখানে মাত্র 40 মিলিয়ন কেজি পেস্টিসাইড কনজামশন হয়েছে। আরও একটা তথ্য তোমাদেরকে জানাচ্ছি, ভারতে সব থেকে বেশি পেস্টিসাইড ব্যবহৃত হয় চাষের কাজে অন্ধ্রপ্রদেশে, প্রায় 24%, টোটাল ভারতে যা হয় তার 24%। এরপরে আছে মহারাষ্ট্র 13%, তারপরে আছে পাঞ্জাব 11%, এবং এখানেও আসার কথা আমাদের ওয়েস্ট বেঙ্গল পেস্টিসাইড ইউজটা কম হয়, মাত্র 5%। ফসল কোন ধরনের ফসলে বেশি পেস্টিসাইড ব্যবহার করে সেই সংক্রান্ত একটা ডেটা শেয়ার করছে 2019-এর হিসাবে বলছে সবথেকে বেশি পেস্টিসাইড ব্যবহৃত কটন মানে তুলোর চাষে, প্রায় 50%। ভারতে যত পেস্টিসাইড ব্যবহার হয় তার মধ্যে 50%। এরপর হচ্ছে ধান চাষের জন্য 18%, আর এরপর হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবলসের জন্য প্রায় 14%। কিন্তু যে কোনোভাবেই হোক আমাদের পেস্টিসাইডসের ব্যবহার আরও অনেক কমাতে হবে। এরপরে যেটি রয়েছে মানে 7 নম্বর ধাপ, সেটি হচ্ছে ফসল সংগ্রহ করা মানে হারভেস্টিং। এই জিনিসটা কি আমরা একটু জেনে নিই। এই ধাপে কি হয়, কাস্তের সাহায্যে মাটির খুব কাছ থেকে কাণ্ড সমেত বীজ শস্য সংগ্রহ করা হয়। বর্তমানে এই কাজে অত্যাধুনিক যন্ত্র কম্বাইন মেশিন ব্যবহার করা হয়। এরপর কতগুলো ধাপ আছে পরপর, ধরো মাড়াই, দানা শস্য উদ্ভিদ থেকে আলাদা করে গরুর সাহায্যে বা হাতের সাহায্যে মাড়াই করা হয়। এখানে আবার থ্রেশার মেশিন অনেক সময় ব্যবহার করা, মানে ওই জন্য প্রসেসটাকে বলে থ্রেসিং। আর তারপরে ধাপ হচ্ছে ঝাড়াই বা উইনোয়িং। মাড়াইয়ের পর দানা শস্যগুলিকে ঝাড়াই পদ্ধতিতে খোসা ছাড়ানো হয়। তাহলে এগুলো হচ্ছে হারভেস্টিংয়ের ধাপের মধ্যে পড়ে। এখানে একটা তথ্য তোমাদের আবার জানিয়ে রাখে, ভারতে
টোটাল ক্রপ প্রোডাকশনের দিক থেকে দেখা গেছে যে 2018-19 সালে সব থেকে মানে দানা শস্য হিসাবে সব থেকে বেশি মানে যেটাকে আমরা সিরিয়ালস বলি, সেই হিসাবে রাইসের প্রোডাকশান হচ্ছে 115 মিলিয়ন টন। সেকেন্ড পজিশন আছে হুইট মানে গম, 99 মিলিয়ন টন। আর অন্যান্য দানা শস্য হচ্ছে 43 মিলিয়ন টন। এছাড়া ডাল হয়েছে 24 মিলিয়ন টন, তৈলবীজ হয়েছে 31 মিলিয়ন টন, তুলো হয়েছে 30 মিলিয়ন টন। আর আখের প্রোডাকশন কিন্তু অনেক বেশি, 380 মিলিয়ন টন। আর একটা আশার কথা বলি, ভারতের ফ্রুট গ্রেন প্রোডাকশন মানে দানা শস্য যেগুলো আমাদের ধান গম এগুলো তো প্রধান খাদ্য, ফ্রুট গ্রেন প্রোডাকশন 2015-16 সালে ছিল 252 মিলিয়ন টন। সেটি বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে তার প্রোডাকশান বেড়েছে। 2018-19 সালে সেই প্রোডাকশান দাঁড়িয়েছে 281 মিলিয়ন টন। তাহলে আমরা হারভেস্টিং সম্পর্কে জানলাম। এরপরে লাস্ট যে ধাপ মানে 8 নম্বর ধাপ, সেটি হচ্ছে সঞ্চয়, ফসল সঞ্চয় মানে স্টোরেজ। সঞ্চয়ের জন্য ব্যাপারটা একটু বললে, সঞ্চয় হচ্ছে দানা শস্য বা যেগুলো আমরা আগে ধাপে হারভেস্ট করলাম সেগুলোকে এবার বিজ্ঞানসম্মত উপায়ে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে যখন যেরকম প্রয়োজন হবে সেই মতো শস্যাগারে সংরক্ষণ করতে হবে, যাতে কীটপতঙ্গ বা অণুজীব বা ইঁদুর অন্য কোনো প্রাণী বা অন্য কোনো জীব তাকে নষ্ট করে না ফেলে। যদি নষ্ট করে নেয় তাহলে মানুষের কাজে লাগবে কী করে। এবার এই সঞ্চয়ের সময় কী সাবধানতা নিতে হবে, যেগুলোকে সবে সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত ফসলে আর্দ্রতা বেশি থাকে, তার ফলে তাদেরকে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে অণুজীব বা ব্যাকটেরিয়া বা ছত্রাক তাদের সহজে আক্রমণ করতে না পারে। সেকেন্ড হচ্ছে বায়ুহীন, আর্দ্রতা নেই এরকম ধরনের শস্যাগারে নাইট্রোজেন গ্যাস চালনা করে শস্যকে সঞ্চয় করা যেতে পারে, যাতে ইঁদুর ছুঁচো বা পোকামাকড় এইসব শস্যকে নষ্ট করতে না পারে। আর ফসল মজুত করার সময় যে ব্যাগ যেগুলো ইউজ করা হবে পাত্র, সেগুলোতে ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে হবে। তবে এই বারবারই আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে এই রাসায়নিকগুলো যাতে ইউজটা কম হয়, কারণ সেটা মানুষের শরীরে আলটিমেটলি যাবে। এবার এখন আধুনিক বিজ্ঞানের কল্যাণে আধুনিক শস্যাগার হয়েছে, সেখানে কিছু বৈশিষ্ট্য আমরা এখন দেখে নিই আধুনিক শস্যাগারের বৈশিষ্ট্য। প্রথমত এইসব শস্যাগারে আর্দ্রতার মাত্রা নিয়ন্ত্রণ করা যায়, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা যায়, তারপরে ছত্রাক ব্যাকটেরিয়া এদের আক্রমণকে আটকানো যায়। প্রচুর পরিমাণ শস্য তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে, একটা ঘরের মধ্যে প্রচুর পরিমাণ শস্য সঞ্চয় করে রাখা যেতে পারে। এগুলোকে বায়ুশূন্য রাখা যেতে পারে বা করা যেতে পারে। ক্ষেত্রবিশেষে শস্যাগারের মধ্যে নাইট্রোজেন গ্যাস চালনা করে শস্য ধ্বংসকারী যে জীবগুলো রয়েছে, পেস্টগুলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। শস্যাগারের মধ্যে যাতে ইঁদুর না ঢোকে সেই ব্যবস্থা করা যেতে পারে। তাহলে আমরা কৃষিকাজের ধাপগুলো কমপ্লিট করলাম। এর পরের দিনে পরের ক্লাসে আমরা অন্য একটা টপিক সম্পর্কে আলোচনা করব।